জ্বালানি সংকটের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক, প্রভাব পড়বে অনলাইন ব্যবসাতেও। তনু হত্যাকাণ্ডের 10 বছর পর গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান। নওগাঁয় আলোচিত হত্যাকাণ্ড, জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের 4 জনকে হত্যা। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাতেও চুপ ইরান, উদাসীনতা নয়, সতর্ক অবস্থান বলছেন বিশ্লেষকরা। এবং বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে 350 আবেদন, আছেন ক্যাবরেরাও। সকাল 9টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। ভাবুন, হঠাৎ বন্ধ হয়ে গেল মোবাইল নেটওয়ার্ক, থেমে গেল যোগাযোগ, লেনদেন, ব্যবসা। জ্বালানি সংকটে সেই আশঙ্কাই বাড়ছে। বিদ্যুৎ ঘাটতিতে টাওয়ার চালাতে বাড়ছে ডিজেলের ওপর নির্ভরতা, আর সরবরাহে চাপ পড়ছে প্রতিদিন। কিন্তু এরপরে বিপাকে পড়ছেন অনলাইন ব্যবসায়ীরা। সংকট দীর্ঘ হলে অচল হয়ে যেতে পারে ডাটা সেন্টার, প্রভাব পড়বে পুরো অর্থনীতি ও দৈনন্দিন জীবনে। বিস্তারিত জাগটিস রিপোর্টে। ভাবুন, হঠাৎ করেই আপনার মোবাইলের নেটওয়ার্ক চলে গেল, না কল না ইন্টারনেট। থেমে গেল ব্যবসা, বন্ধ হলো লেনদেন, স্থবির পুরো জীবন। জ্বালানি সংকটকে আমাদের সেই দিকেই ঠেলে দিচ্ছে। এখন হাজারো নারী অনলাইন ব্যবসার উপর নির্ভরশীল। তাদের মতে, লোডশেডিং এর কারণে আগে থেকেই সমস্যায়, এবার মোবাইল নেটওয়ার্কও বন্ধ হলে সংসার চালানোই কঠিন হয়ে পড়বে। একই চিত্র ঢাকার রাইড শেয়ারিং চালকদেরও। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করতে হয় তাদের। মোবাইল নেটওয়ার্ক না থাকলে জীবন নির্বাহ হয়ে পড়বে আরও দুষ্কর। এদিকে মোবাইল অপারেটরদের সংগঠন জানাচ্ছে, টানা বিদ্যুৎ না থাকায় এখন টাওয়ার ও ডাটা সেন্টার চালাতে নির্ভর করতে হচ্ছে ডিজেল জেনারেটরের উপর। প্রতিদিন প্রয়োজন হচ্ছে বিপুল পরিমাণ জ্বালানি, যা সরবরাহ করা ক্রমেই কঠিন হয়ে উঠছে। সবচেয়ে বড় শঙ্কা ডাটা সেন্টার, কারণ এটি বন্ধ হয়ে গেলে পুরো নেটওয়ার্কই অচল হয়ে যেতে পারে, আর তার প্রভাব পড়বে মোবাইল ব্যাংকিং, ই কমার্স, জরুরি সেবা সবখানেই। বিশ্ববাজারেও অস্থিরতা, বিশেষ করে হরমুজ প্রণালীর সংকট জ্বালানি সরবরাহের চাপ বাড়িয়েছে। যদিও সরকার বলছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। তবে প্রশ্ন থেকেই যায়, যদি সংকট দীর্ঘায়িত হয়, আমরা কি প্রস্তুত? কারণ এখন মোবাইল নেটওয়ার্ক শুধু যোগাযোগ নয়, এটি আমাদের অর্থনীতি ও জীবনের লাইফলাইন। নিউজ ডেস্ক, জাগো নিউজ। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা মামলার 10 বছর পর হাফিজুর রহমান নামে সেনাবাহিনীর সাবেক এক ওয়ারেন্ট অফিসারকে গ্রেফতার করেছে পিবিআই। পরে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে 3 দিনের রিমান্ডে দেন আদালত। বুধবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে পিবিআই তদন্ত কর্মকর্তা তারিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রাজধানীতে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। পরে বুধবার বিকেলে তাকে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে বিচারক মমিনুল হক 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এ সময় আদালতে নিহত তনুর বাবা ইয়ার হোসেন, মা আনোয়ারা বেগম ও ছোট ভাই রুবেল হোসেন উপস্থিত ছিলেন। এগারো বছরের মাথা ধরা হলো এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বাজান যে বিচারটা পামু। তো আমার মেয়ের যেমনি হত্যা করছে, আমিও চাই মেয়ের যে আমার মেয়ের এমনি করছে তারাও তো ফাঁসি চাই। আমি দেশবাসীও জানি কইতে পারে বলে তনু হত্যার ফাঁসি হয়েছে। নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যার ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে হত্যার সময় ব্যবহৃত ধারালো হাসুয়া এবং ছোরা উদ্ধার করা হয়েছে। জমি ভাগ বাটোয়ারার সূত্র ধরে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে জানিয়েছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। বুধবার বিকেল 3টায় জেলা পুলিশের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এসব তথ্য জানান।
তিনি বলেন, এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 2 জন পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এই ঘটনায় আরও কয়েকজনকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তদন্তের স্বার্থে এখনই তাদের নাম পরিচয় বলা যাচ্ছে না। এর আগে সোমবার মধ্যরাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে একই পরিবারের 4 জনকে গলা কেটে হত্যা করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আরাকুটা ওই যে গরুর দেখছেন আপনারা, খড় কাটছেন ছেলে রহিম মন্ডল, অর্থাৎ এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল, যেটা হচ্ছে যে নমির উদ্দিনের এক ছেলে এবং 5 মেয়ের যে সন্তান এবং তাদের মেয়ের জামাইদের মধ্যে যে পারস্পরিক শত্রুতা, জমি নিয়ে বিরোধ এবং যে তাদের মধ্যে যে ক্ষোভ ছিল যে বঞ্চিত হওয়ার, এ থেকেই এই ঘটনার সূত্রপাত হয়েছে। নাটা জেলি আর পানীয়র এক অসম কম্বিনেশন, ড্রিঙ্কো চাবান পানীয়। পঞ্চগড়ের মিস্ত্রিপাড়া সীমান্ত থেকে 2 বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে 8 ঘন্টা পর ফেরত দিয়েছে বিএসএফ। বুধবার সন্ধ্যা 6:30টায় মিরগড় সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পরে তাদের মিরগড় বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে। এর আগে সকালে উপজেলা সদরের গরিনাবাড়ি ইউনিয়নের মিস্ত্রিপাড়া সীমান্তের মেইন পিলার 417 9 নম্বর সাব পিলার এলাকা থেকে বিএসএফের 132 ব্যাটালিয়নের মরিচা ক্যাম্পের সদস্যরা তাদের ধরে নিয়ে যায়। এই ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে বলে জানায় বিজিবি। বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় 18 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে বিএসএফের সঙ্গে যোগাযোগ করা হয়। পতাকা বৈঠকের মাধ্যমে 8 ঘন্টার মধ্যে তাদের ফেরত আনতে সক্ষম হন তারা। যশোর সদরের 900 গ্রাম গোল্ড পেস্ট ও বিদেশি মুদ্রা সহ ওয়াজিদ আলী নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। উদ্ধার করা স্বর্ণ ও বৈদেশিক মুদ্রার বাজার মূল্য 1,93,42,011 টাকা। বুধবার ভোরে উপজেলার নড়াইল মহাসড়কের তারাগঞ্জ এলাকায় একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। যশোর 49 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল রোববার ভোর 5টার দিকে যশোর নড়াইল মহাসড়কের তারাগঞ্জ নামক স্থানে অবস্থান নেয়। এ সময় একটি যাত্রীবাহী বাস তল্লাশি করে ওয়াজেদ আলীকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে 900 গ্রাম ওজনের গোল্ড পেস্ট এবং সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, ভারতীয় ও বাংলাদেশি মুদ্রা উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে ওয়াজিদ আন্তর্জাতিক সোনা পাচারকারী চক্রের সঙ্গে জড়িত। তিনি 2024 সাল থেকে ভারত, মধ্যপ্রাচ্য, মিশর ও বাংলাদেশ হয়ে একাধিকবার যাতায়াত করেছেন। গত 20 এপ্রিল তিনি মুম্বাই থেকে বিমানে দুবাই যান এবং সেখান থেকে ঢাকা হয়ে সড়ক পথে সাতক্ষীরা যাচ্ছিলেন। ভোমরা স্থলবন্দর দিয়ে তার ভারতে প্রবেশের পরিকল্পনা ছিল। তাকে জিজ্ঞাসাবাদ শেষে স্বর্ণ, বৈদেশিক মুদ্রা সহ যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হবে। চুয়াডাঙ্গায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। ক্রমাগত তাপমাত্রা বৃদ্ধির কারণে বিপর্যস্ত জনজীবন। বুধবার বিকেল 3টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.2 ডিগ্রি সেলসিয়াস। একই দিন দুপুর 12টায় তাপমাত্রা ছিল 34.6 ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা 60%। চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণাগার সূত্রে এই তথ্য জানা গেছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এই মৃদু তাপপ্রবাহ পরিস্থিতি আপাতত চলমান থাকতে পারে। এদিকে গরমে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া মানুষ। ভ্যান চালক, রিকশা চালক ও দিনমজুরদের কষ্ট বেড়েছে। দুপুরের দিকে রাস্তাঘাট অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। জরুরি প্রয়োজন ছাড়া মানুষ ঘরের বাইরে কম বের হচ্ছেন। রোদের তীব্রতা থেকে বাঁচতে অনেকে ছাতা বা মাথায় কাপড় ব্যবহার করতে দেখা গেছে। গরম বাড়ার সঙ্গে সঙ্গে ডাব, তরমুজ ও ঠান্ডা পানীয়র চাহিদা বেড়েছে। শহরের বিভিন্ন স্থানে আখের রস ও শরবতের দোকানে ভিড় করছেন মানুষ। তবে প্রত্যাশিত বিক্রি না হয় হতাশ ব্যবসায়ীরা। চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত গরমে হিটস্ট্রোক, ডায়রিয়া সহ নানা রোগের ঝুঁকি বাড়ে। তাই সবাইকে বেশি করে পানি ও তরল খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন। জানাবো আন্তর্জাতিক সংবাদ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও এখনও নীরব রয়েছে ইরান। বিশ্লেষকদের মতে এটি কোনো উদাসীনতা নয়, বরং কৌশলগত নীরবতা। অতীতের প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা থেকে যুক্তরাষ্ট্রের ওপর আস্থাহীনতা, ভবিষ্যৎ আলোচনার শর্ত নিয়ে হিসাব নিকাশ এবং সামরিক ও কূটনৈতিক প্রস্তুতি সব মিলিয়ে এই নীরবতা দিয়ে বার্তা দিচ্ছে তেহরান, বিশ্বাস ছাড়া অগ্রগতি নয়। ঘোষণার পরও এক রহস্যময় নীরবতা বজায় রেখেছে ইরান। সাধারণত এই ধরনের বড় আন্তর্জাতিক ইস্যুতে তেহরানের পক্ষ থেকে দ্রুত প্রতিক্রিয়া দেখা গেলেও এবার তেহরানের বাতাসে কেবলই নীরবতা। যদিও এই নীরবতাকে কোনো উদাসীনতা নয়, বরং অত্যন্ত সতর্ক ও কূটনৈতিক কৌশলের অংশ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাদের মতে ইরানের এই দীর্ঘ নীরবতার নেপথ্যে বেশ কয়েকটি কারণ রয়েছে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে গভীর অবিশ্বাস। ইরান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র অতীতের চুক্তি ও আলোচনায় প্রতিশ্রুতি রক্ষা করেনি, তাই শুধু যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো ইরানের কাছে যথেষ্ট নয়। তারা পুরো প্রক্রিয়ায় বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলছে। এছাড়াও ইরান এখন যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেয়ে ভবিষ্যৎ দর কষাকষি নিয়ে বেশি ভাবছে। তাদের দৃষ্টিতে মূল প্রশ্ন হচ্ছে পরবর্তী আলোচনা হলে সেটি কি শর্তে হবে এবং সেই শর্ত বাস্তবায়নের গ্যারান্টি কি। কূটনৈতিক অবস্থানকে শক্ত রেখে প্রতিপক্ষকে ঘায়েল করতে এই নীরবতা কৌশলগত নীরবতা বলেও মত বিশ্লেষকদের। অভ্যন্তরীণ ও সামরিক প্রস্তুতির দিকও এখানে গুরুত্বপূর্ণ। ইরান প্রকাশ্যে কিছু না বললেও তারা সমান্তরালভাবে সম্ভাব্য আলোচনা এবং সংঘাত দুই পরিস্থিতির জন্যই প্রস্তুতি নিচ্ছে। এতে তাদের হাতে নমনীয়তা থাকে। এই নীরবতার মধ্যে ইরান বার্তা দিচ্ছে তারা আলোচনার বিরোধী নয়, কিন্তু বিশ্বাস ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। নিউজ ডেস্ক, জাগো নিউজ। মধ্যপ্রাচ্যে আপাতত যুদ্ধবিরতির কারণে নেমে এসেছে স্বস্তির ছায়া, কিন্তু সেই শান্ত আকাশের নিচে চলছে নতুন কৌশলগত প্রস্তুতি ও সামরিক পুনর্গঠন। বিশ্লেষকদের মতে এটি শুধু বিরতি নয়, বরং পরবর্তী ধাপের জন্য এক নীরব কিন্তু গুরুত্বপূর্ণ সময়। বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্যের আকাশ আপাতত শান্ত। বিস্ফোরণের শব্দ থেমেছে, ধোঁয়াও মিলিয়ে গেছে অনেকটাই। ইরানের সঙ্গে চলমান যুদ্ধবিরতি যেন পুরো বিশ্বকে দিয়েছে স্বস্তির নিঃশ্বাস। কিন্তু এই নীরবতার আড়ালে চলছে অন্য এক তৎপরতা, এমন এক প্রস্তুতি যা নতুন প্রশ্ন তুলছে আন্তর্জাতিক অঙ্গনে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানায় যুদ্ধবিরতির এই সময়টিকে তারা বিরতি হিসেবে দেখছে না, বরং কৌশলগত সুযোগ হিসেবে কাজে লাগাচ্ছে। সামরিক ঘাঁটিগুলোতে চলছে নতুন অস্ত্রসজ্জা, সরঞ্জাম আধুনিকায়ন এবং যুদ্ধ কৌশল পুনর্গঠনের কাজ। অর্থাৎ যুদ্ধ থেমেছে, কিন্তু প্রস্তুতি থামেনি। সেন্টকম কমান্ডার ব্র্যাড কুপার এক সংবাদ সম্মেলনে বলেন, দ্রুত বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে যুক্তরাষ্ট্রের বাহিনী সব সময় প্রস্তুত। তার ভাষায়, যুদ্ধবিরতির এই সময়কে ব্যবহার করা হচ্ছে ভবিষ্যতের যে কোনো পরিস্থিতিতে দ্রুত প্রতিক্রিয়ার জন্য। তিনি আরও দাবি করেন, বিশ্বের আর কোনো সামরিক বাহিনী এত দ্রুত নিজেদের পুনর্গঠন করতে পারে না। বর্তমানে চলছে রিআর্মিং, অর্থাৎ অস্ত্র পুনঃসজ্জা, এবং রিটুলিং প্রযুক্তি, অর্থাৎ সরঞ্জামের আধুনিকায়ন। সংবাদ সম্মেলনে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেট এ সময় জানান, সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে এবং প্রয়োজনীয় সব প্রস্তুতি জোরদার রাখা হয়েছে। এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা দেন, কিন্তু সেই ঘোষণার মধ্যেই সামরিক প্রস্তুতির এই বার্তা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের প্রশ্ন, এটি কি শুধুই সতর্কতা নাকি বড় কিছুর আগাম ইঙ্গিত? কারণ ইতিহাস বলে, অনেক সময় সবচেয়ে গভীর নীরবতার পরই শোনা যায় সবচেয়ে বড় শব্দ। তুষার ইসলাম, জাগো নিউজ। এবারে খেলার খবর। আগামী 30 এপ্রিল শেষ হবে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বর্তমান প্রধান কোচ হেভিয়ার ক্যাব্রেরার চুক্তি।
নতুন কোচ নিয়োগ দেওয়ার জন্য বেশ কিছুদিন আগে বাফুফে বিজ্ঞাপন দিয়েছে। বিজ্ঞাপন প্রচার হওয়ার পরই ব্যাপক হারে আবেদন জমা হতে থাকে বাফুফেতে। সর্বশেষ খবর অনুযায়ী সে আবেদনের সংখ্যা প্রায় 350। আবেদনের সময় বাকি আরও 1 সপ্তাহ। বর্তমান কোচ হ্যাভিয়ার ক্যাব্রেরাও আবেদন করেছেন স্থানীয় 2 অভিজ্ঞ কোচ মারুফুল হক ও জুলফিকার মাহমুদ মিন্টু। ভারতের সাবেক কোচ ক্রোয়েশিয়ান ইগোর স্টিমাচ, রুয়ান্ডা ও ইথিওপিয়ার সাবেক কোচ জার্মানির আন্তোইন হে আছেন আবেদন করাদের তালিকায়। আবেদনকারীদের মধ্যে আছেন ফ্রান্স, পর্তুগাল, রোমানিয়া এবং দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশের কোচরাও। নিয়োগের জন্য 4 সদস্যের একটি কমিটি করে তাদেরকে একটি সংক্ষিপ্ত তালিকা করার দায়িত্ব দিয়েছে বাফুফে, যাতে হামজা শামিদদের কোচ বাছাই প্রক্রিয়াটা সহজ হয়। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। জ্বালানি সংকটের শঙ্কায় মোবাইল নেটওয়ার্ক, প্রভাব পড়বে অনলাইন ব্যবসাতেও। তনু হত্যাকাণ্ডের 10 বছর পর গ্রেফতার সাবেক সেনা সদস্য হাফিজুর রহমান। নওগাঁয় আলোচিত হত্যাকাণ্ড, জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের 4 জনকে হত্যা। ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাতেও চুপ ইরান, উদাসীনতা নয়, সতর্ক অবস্থান বলছেন বিশ্লেষকরা। এবং বাংলাদেশ ফুটবল দলের কোচ হতে 350 আবেদন, আছেন ক্যাব্রেরাও। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দেখবেন বেলা 11টা নিউজ। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।